This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর থাকছে মালদার দিকে, তার কারণ এখনো খোঁজ মেলেনি শাসক কাউন্সিলর দুলাল সরকার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। দুই ধৃতকে টানা জেরা করে মোটিভ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। আরো ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মালদা থেকেই প্রায় ২ সপ্তাহ কাউন্সিলরের গতিবিধির উপর নজর ছিল এই দুষ্কৃতীদের। তারপরেও কেন টের পেল না পুলিশ, উঠছে প্রশ্ন। কথা বলবো আমাদের রিপোর্টার সুব্রত সরাসরি রয়েছেন মালদা থেকে। সুব্রত, যেখানে ২ সপ্তাহ আগে থেকে তারা একদম রেকি করেছে, মানে পরিকল্পনা মাফিক তারা পুরো কাজটা করে গেছে, কারো নজরে এলো না, কেউ বুঝতে পারলেন না, পুলিশের কারো কিছুই মনে হয়নি। হ্যাঁ, এটা থেকেই তো প্রশ্ন হচ্ছে এবং এই কারণেই তো স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপদার্থ এই শব্দটা একেবারে ব্যবহার করে দিয়েছেন। তো শুধু তাই নয়, তো এই বিষয়টাতে একটা ক্ষোভ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরেই। এবং সবচেয়ে বড় বিষয় তোমাকে বলি, ইতিমধ্যে যে মালদা তৃণমূলের যারা প্রথম সারির নেতা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত, তারা ভয় পাচ্ছেন কখনো কখনো ক্ষেত্রে। কারণ এই পুরসভার মধ্যে তারা এসে মানে এইভাবে জনবহুল এলাকায় দুলাল সরকারের মতো জনপ্রিয় নেতা এবং তাকে এসে তারই এলাকাতে গিয়ে তাকে গুলি করা, এই বিষয়টা এমনভাবে সামনে এসে দাঁড়িয়েছে যে মানে সকলেই আতঙ্কিত। কারণ সব সময় সিকিউরিটি নিয়ে ঘোরা সেটাও তো সম্ভব নয়। এখনই এখানে রয়েছেন, আমরা জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে সাবিনা ইয়াসমিন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য জেলা নেতারা রয়েছেন এবং এখনই এখানে এসে পৌঁছে যাবে তোমার দুলাল সরকারের দেহ এবং তাকে নিয়ে এসে এখানে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং তারপরে এখান থেকে ইংরেজবাজার পুরসভায় যাওয়া হবে এবং সেখানে তার জন্য যে একটা প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এখানে পুরো রাস্তা যাতে যানজট না থাকে তার ব্যবস্থা করা হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে এবং আরও পুলিশ আসছে এবং পুলিশ সামনে রথবাড়ি এলাকা, সেই এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই ৩ জনকে, তোমাকে আরও একটা বলি যে ৩ জনকে আরও আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা কনস্পিরেসির কথা উঠে আসছে, যে কালকে কিন্তু ফিরহাদ হাকিমের কাছে দুলাল সরকারের স্ত্রী সাবিনা ইয়াসমিন তো সামনে রয়েছেন, কিন্তু কি কারণে খুন, যেটা পুলিশ এখনো পর্যন্ত মোটিভ ক্লিয়ার করতে পারছে না, তিনি কি কিছু আন্দাজ করছেন বা তার কোনো সন্দেহ রয়েছে? কনস্পিরেসির কথাটা আবারও বলছি আপনাকে, কনস্পিরেসির কথাটা উঠে আসছে। আপনাদেরকে কি কিছু মনে হচ্ছে যে এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এটা আমাদের পুলিশ প্রশাসন দেখছে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে উনি কঠোরভাবে এটাকে ব্যবস্থা নিচ্ছেন এবং ইনস্ট্রাকশান দিয়েছেন, হাই লেভেলে ইনস্ট্রাকশান দিয়েছেন যে এটার জ্বর পর্যন্ত যেন যাওয়া যায়। এটা জ্বর পর্যন্ত, আমি বারবার একটা কথা বলছি, এখন কোনো কিছু হলেই, সরকার পক্ষের কোনো কিছু হলেই সেটা শুধু রাজনীতি জড়িয়ে যায়, কিন্তু রাজনীতি হলেও সেটা যেন উদ্ঘাটন হয়, কিংবা রাজনীতির বাইরেও যদি কোনো ঘটনা ঘটে থাকে এর পেছনে, সেটাও যেন উদ্ঘাটিত হয়। এটাই আমার বক্তব্য, আমার প্লেন বক্তব্য। না, চৈতালি সরকার নিজে কিন্তু ফিরহাদ হাকিমের কাছে সেই কনস্পিরেসির কথা বলেছেন। একই সাথে উনি বলেছেন যে তাকে একপেশে করে দেওয়ার চেষ্টা চলেছে এবং কিছু জনের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। তো সব মিলিয়ে, এবং ফিরহাদ হাকিম নিজেও সেই কনস্পিরেসির প্রসঙ্গ তুলেছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কালকে সেই গোষ্ঠী কোন্দলের তথ্য উঠে আসছে। তো তাহলে এখানে কি বড় কোনো মাথা, বড় কোনো চক্রান্ত? দেখুন, উনি নিজের বাড়ির লোককে হারিয়েছেন চৈতালিদি। উনি ওনার মনের কথা যতটুকু উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বলছেন এবং তিনি রাখবেনও। না, আপনার কাছেও তো সেটা ব্যক্ত করেছেন। হ্যাঁ, উনি তো রাখবেন, বলবেন ওনার মনের কথা, ওনার যেখানে সন্দেহ হবে সেটা বলবেন। সব কিছু মিলিয়ে কিন্তু এটা তদন্ত চলছে। আমি তদন্তের আগে বলতে পারি না, কি করে বলবো তদন্তের আগে কে করেছে। তবে আমি একটাই কথা বারবার বলছি, যদি গোষ্ঠী কন্দলের জন্য যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু মৃত্যু কাম্য নয়। আরও লড়াই হতে পারে, রাজনৈতিক লড়াই হতে পারে। প্রত্যেকটা পার্টিতে নিজস্ব একটা গোষ্ঠী কন্দল আছে, প্রত্যেকটা পার্টিতে, বিজেপিতে আরও আছে।
রাজনৈতিক কোন্দল থাকতে পারে, তার মানে মৃত্যু মার্ডার করে দেওয়া এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো দিনও মেনে নিইনি। ফলে যদি রাজনৈতিক কারণে গোষ্ঠী কোন্দলে যদি মৃত্যু হয়ে থাকে সেই কালপিটটাও বেরিয়ে আসুক, আর যদি গোষ্ঠী কোন্দলের জন্য মৃত্যু না হয়ে থাকে তার পিছনে যদি অন্য কোনো কারণ থাকে তারাও কিন্তু সেই কালপিটটাও বেরিয়ে আসুক। আপনারা নিজেরা কতটা সেফ মনে করছেন নিজেদের? দেখুন, এই মুহূর্তে তো আমরা সবাই একটা আতঙ্কের মধ্যেই আছি। আতঙ্ক বললে একটা মানে বিরাট একটা ইয়ের মধ্যে আছে, যেরকম একটা লিডার এবং যিনি তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন, দিদির সঙ্গে শুরু থেকেই আছেন, আমাদের মালদা জেলার একজন অভিভাবক। এভাবে আমরা এক্সপেক্ট করতে পারিনি যে এরকম একটা বিরাট ঘটনা ঘটে, এভাবে নির্মমভাবে হত্যা হতে হবে। এটা আমাদের কাছে খুবই প্যাথেটিক ঘটনা এবং আমরা চাই যে দেখুন একটাই রিমিডি আছে, যদি আমরা মূল মাথাটাকে বের করতে পারি তাহলে নেক্সট কেউ করার সাহস পাবে না। একেবারে বুঝতে পারছি সুব্রতোষ, যদি একজন জনপ্রতিনিধির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে তাহলে স্থানীয় মানুষজনের নিরাপত্তা কোথায়? কিন্তু গতকালই আমরা এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম। আচ্ছা, অন্তর্দ্বন্দ্বে কি মালদায় খুন? তৃণমূলের জেলা সহ সভাপতি প্রশ্ন উস্কে দিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলেছিলেন গতকাল। মালদার ক্ষেত্রে জেলা প্রশাসন রয়েছে, মালদা জেলা পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে, পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত। এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব, না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে, তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। তারই সরকার, তারই পুলিশ, আর সেই তিনি অগ্নিশর্মা। গতকালের বৈঠকে লাইভ চলাকালীনই পুলিশকে বারবার তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসপির অপদার্থতা বলতেও কসুর করেননি মুখ্যমন্ত্রী। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অপরাধে বারবার মিলেছে বিহার যোগ। অস্ত্র পাচার থেকে সুপারি কিলিং, সাইবার প্রতারণা হোক বা ডাকাতি, পিছনে সেই বিহার গ্যাং। মালদার শাসক নেতা খুনের পিছনেও কি বিহার যোগ? ধৃত দুজনের একজন বিহারের কাটিহারের বাসিন্দা। ট্যাবের টাকা চুরির তদন্তেও উত্তর বাংলায় মিলেছিল এবং বিহার কানেকশন এখনো আবারও সেই এলো। কিন্তু এ রাজ্যে অবাধে একের পর এক অপরাধ করতে পারছে পড়শি রাজ্যের অপরাধীরা। বিহার গ্যাং রুখতে কেন ব্যর্থ রাজ্যের পুলিশ? খাস কলকাতায় কাউন্সিলর খুনের চেষ্টায় মিলেছিল বিহার যোগ, মনে আছে নিশ্চয়ই। তাই তিনটে ছবি পরপরই আপনাদের সামনে আমরা রাখছি। শহরের অন্দরে এই বিহার গ্যাংয়ের ডেরা মিলেছিল। রাজ্যের প্রান্তে প্রান্তে বাড়ছে বিহারের অপরাধীদের শেল্টার, আর সেই কারণেই রাজ্যে বিহার গ্যাংয়ের বারবারন্ত জানা যাচ্ছে দাবি গোয়েন্দাদের। জঙ্গিদের স্লিপার সেল জেলেও। বহরমপুর প্রেসিডেন্সি ও বহরমপুর জেলে রয়েছে জেএমবি জঙ্গি সন্দেহে ধৃত প্রায় 40 জন। এদের মধ্যে কয়েকজন খাগড়াগড় মামলায় সাজাপ্রাপ্ত, কয়েকজন বাংলাদেশি। জেলবন্দি হয়েও এরা সক্রিয় বলে দাবি গোয়েন্দাদের। অসম ও এ রাজ্য থেকে ধৃত আনসারুল্লাহ সদস্যদের সঙ্গে নিয়মিত যোগ ছিল জেলবন্দি জেএমবি সদস্যদের। জেল থেকেই বাইরে থাকা সদস্যদের সঙ্গে যোগাযোগ। সাজিবুল এবং মুস্তাকিমের সঙ্গেও যোগাযোগ জেলবন্দীদের। বহরমপুর থেকে জেলে বন্দি এক জেএমবি সদস্য নিয়মিত যোগাযোগ রাখত সাজিবুলের সঙ্গে। জেলবন্দীদের সঙ্গে যোগ ছিল অসম থেকে গ্রেফতার নূর ইসলামের। সূত্রের দাবি, অসম থেকে একাধিকবার বাংলায় এসে বৈঠক করেছে নূর। গোয়েন্দাদের দাবি, বাংলাদেশেও একই কায়দায় জেলে নিজেদের সংগঠন চালায় জঙ্গিরা। জেল থেকেই হয় পরিকল্পনা। এভাবেই জেল থেকে বাইরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের জেল ভাঙিয়ে পালিয়েছিল জেএমবি নেতা সালাউদ্দিন সালেহিন ও শাহিদুল ইসলাম ওরফে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত কাউসার। আমাদের পশ্চিমবাংলা জেল
আপনি টাকা পশ্চিমবাংলা জেলে আপনি যদি টাকা দেন তাহলে আপনি জেলের মধ্যে সব সুবিধা পাবেন, ইভেন রাত্রিবেলা বাড়িও আসতে পারেন। বাংলায় জাল বিস্তারে মরিয়া বাংলাদেশি জঙ্গিরা। মুর্শিদাবাদ ঘুরে গিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের মাথা জসিমউদ্দিন রহমানী। এবিটির ধৃত সদস্যদের গ্রেফতার করে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জসিমউদ্দিন ছিলেন সাতরাটির ভাই সাজিবুলদের ডেরায়, আর সেই গ্রামে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। দেখুন ছবিটা। মুর্শিদাবাদে আমাদের প্রতিনিধি কৌশিক ঘোষ পৌঁছে যান নওদা থানা এলাকায়। জঙ্গি সন্দেহে ধৃত সাজিবুলের গ্রাম দুর্লভপুরে। আমরা এসেছিলাম সজিবুলের গ্রামে। সাজিবুলের বাড়ির সামনে রয়েছি। তার মা আমাদের সঙ্গে কথা বলেন। তিনি যেটা দাবি করছেন, এই ব্যক্তিকে অর্থাৎ জসিমউদ্দিন রহমানী, তাকে তিনি চেনেন না বা তিনি কোনোদিন দেখেননি, এটা তারা দাবি করছেন। জিজ্ঞেস করছি, এটা কি চেনেন? এটা এসেছিল আপনার বাড়ি কোনোদিন? ইনি কি মা নাকি? সাজিবুলের মা আপনি? গোয়েন্দাদের সন্দেহ জসিমউদ্দিন রহমানী নাকি মুর্শিদাবাদে এসেছিল। অগাস্টে জেল মুক্তির পর নভেম্বরে মুর্শিদাবাদে এসেছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছিল সাজিবুলদের ডেরায়। সাজিবুল মোস্তাকিনদের জেরা করে এমনটাই সন্দেহ গোয়েন্দাদের। আমাদের প্রতিনিধি কথা বলেন সাজিবুলের গ্রামের বাসিন্দাদের সঙ্গে। তাদের দেখান রহমানীর ছবি। এসব লোক আমরা চিনিনি, দেখিনি। না, সাজিবুলের গ্রামের মানুষ রহমানীকে চিনতে পারলেন না। এরপর আমাদের প্রতিনিধি পৌঁছে যান মুস্তাকিমের গ্রামে। আমরা মুস্তাকিমের বাড়িতে এসে দেখি তালা দেওয়া অবস্থায় রয়েছে। আমরা গ্রামের মানুষজনের সঙ্গেও কথা বলি, কিন্তু সেখানে কারোর কাছে সদুত্তর পাওয়া যায়নি। কৌশিক কথা বলেন এখানকার বাসিন্দাদের সঙ্গে। চেহারাটা দেখো না, তাহলে বুঝতে পারলাম। না না দেখলে সেটাই তো জিজ্ঞেস করছি। গোয়েন্দারা যা দাবি করছে, সেই দাবি যদি সত্য হয় তাহলে সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুর্শিদাবাদে স্লিপার সেলের যে জঙ্গি সংগঠন, সেটা আরও কোন ছকে চলছে বা কোন নাশকতা উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটাই ভাবাচ্ছে এখন গোয়েন্দাদের। মুর্শিদাবাদ থেকে আমরা সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি9 বাংলা। বাংলাদেশের নাগরিকদের নাম বদলে নতুন নামে এক এক করে তৈরি হতো জাল ভারতীয় নথি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে এই কাজ করা সম্ভব? পাসপোর্ট জালিয়াতিতে এই নিয়ে প্রশ্নের মাঝে এবার পুলিশের স্ক্যানারে পুলিশই। অন্যদিকে জালিয়াতি চক্রের অন্যতম পাণ্ডা ধৃত ধীরেন ঘোষকে জেরায় উঠে আসছে শোরগোল ফেলা তথ্য। পাসপোর্ট রাজনীতির উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে। পাসপোর্ট পাওয়ার বজ্র আটুনি এখন ফসকাগেরও। নজরদারি, ভেরিফিকেশনের কড়াকড়ির মধ্যেও এত বড় জালিয়াতির চক্র চলছে কিভাবে? ডিআইবিদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। এবার পাসপোর্ট জালিয়াতি মামলায় পুলিশের স্ক্যানারে পুলিশই। কলকাতা পুলিশের নজরে উত্তর কলকাতার একটি থানায় কর্মরত এক হোমগার্ড ও সার্জেন্ট। ওই সার্জেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ ভেরিফিকেশনের। তদন্তে উঠে আসছে ওই পুলিশ কর্মী, ওই পুলিশ অফিসার, তিনি তার দায়িত্ব দিয়েছিলেন সেই ভেরিফিকেশনের একজন হোমগার্ডকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই সেই হোমগার্ড একাধিক পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে কারচুপি করেছে, জালিয়াতি করেছে। তার মোবাইল ফোন ইতিমধ্যেই তদন্তকারীরা বাজেয়াপ্ত করেছে। পশ্চিমবঙ্গে পুলিশের একটা অংশ তারা এই কাজের সাথে যুক্ত নিশ্চয় সন্দেহ হয়েছে। তো কয়েক বছরে ওবিসি এই রিজার্ভেশনের মাধ্যমে বহু থানায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের পুলিশ লোকজনদেরকে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা, যেটা অসাংবিধানিক। আমার সন্দেহ যে এরাও যুক্ত থাকতে পারে, এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পাসপোর্ট রোজ ধরা পড়ছে, এটাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের ব্যবস্থা নিতে হবে এবং পুলিশের মধ্যে যারা ভেরিফাই করবে তাদেরকে আগে ভেরিফাই করা উচিত যে তারাও জালিয়াতি করছে কিনা। যে সোর্স যদি একটা অফিসার ইনচার্জ যদি মেনটেন করে, সাথে সাথে তার কাছে খবর চলে এবং সেই সোর্সটা কারা, কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটা ব্যর্থতা। আমি অস্বীকার করব, এটা ব্যর্থতা। অনেক বেশি দোষ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, কারণ তাদের শেল্টারে থাকছে। পাসপোর্ট জালিয়াতিতে এখনো পর্যন্ত 8 জন পুলিশের জালে ধরা পড়েছে। চাকদা থেকে গ্রেফতার হয়েছেন ধীরেন।
ভুয়ো নথিতে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট বিদেশে পাঠানোর ক্ষেত্রে ইতালি ফেরত ধীরেনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পুলিশ সূত্রে খবর, ইতালিতে থাকাকালীন রেস্তোরাঁয় চাকরি করতেন ধীরেন। দীর্ঘ সময় সে দেশে থাকার সূত্রে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে পরিচয় হয়। প্রতিবেশী দেশের নাগরিক ও বাঙালি হওয়ার সুবাদে তাদের সঙ্গে ভালো যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে বাংলাদেশ থেকে কেউ গেলে ভিসা সংক্রান্ত ও নানা সাহায্য করতেন ধীরেন। ফেলো করি নাও পাসপোর্ট, পুলিশের চোখে ধুলো দিতে নানা কৌশল নিতেন ধৃতরা। পুলিশ সূত্রে খবর, তথ্য প্রমাণ লোপাটে ঘন ঘন নিজেদের ব্যবহৃত সিম কার্ড বদল। একটি নম্বর খুব বেশি হলে 1 মাস ব্যবহার পাসপোর্ট জালিয়াতিতে ধৃতদের। একের পর এক ধরপা করে সিম বদলে বদলে পরিচিতদের সঙ্গে যোগাযোগ ধীরেনের। 12 ডিসেম্বর এই চক্রে প্রথম রিপন বিশ্বাস গ্রেফতারের পরও সিম বদলেছে ধীরেন। অধিকাংশ সিমগুলোই নেওয়া হতো বেনামে। তবে শুধুমাত্র যে এই ধীরেন ঘোষ তা কিন্তু নয়, এই চক্রের সঙ্গে বিভিন্নভাবে যারা যুক্ত রয়েছেন তারা সকলেই প্রায় খুব বেশি দিন নিজেদের ব্যবহৃত যে মোবাইল নাম্বার সেগুলো ব্যবহার করেন না। প্রায় 1 মাস 1.5 মাস অন্তর অন্তর মোবাইলের সিম কার্ড বদল করে তারা নিজেদের এই কার্যকলাপ চালিয়ে যায়। জালিয়াতির জাল ছড়াচ্ছে, ধরপাকড় চলছে, পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। দিন ধরে এখান থেকে বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, ভারতবর্ষে ঢুকে গেছে। আপনার পুরসভা, আপনার পুলিশ, আপনার কোনো দায় নেই, আপনি দুটো গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করছেন। আমরা কি ভগবানের ভরসায় বেঁচে আছি? দুর্নীতির রাজ্য এটা। এই দুর্নীতির রাজ্যে যা কিছু দুর্নীতি হয় প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদত তো থাকতেই হবে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। বহু আগে থেকে কিছু কিছু দুষ্ট চক্র করে, সে সিপিএম জমানাতেও ছিল, অন্য রাজ্যেও আছে, কিন্তু এখানেই বা কমে গেলেও হবে কেন? সব সিস্টেমটাতেই আরও সতর্কতা আনতে হবে। সব মিলিয়ে পৌষের ঠান্ডায় পাসপোর্ট জালিয়াতির আঁচে হাত সেঁকছে বঙ্গ রাজনীতি। সিজার মণ্ডল, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।